আজকের এই নতুন ডিপ ডাইভে স্বাগত। আজকে আমাদের সামনে যে সোর্স ম্যাটেরিয়ালটা রয়েছে সেটি বেশ পুরনো কিন্তু ভীষণ চিন্তা উদ্দীপক একটা গল্প। হ্যাঁ, বেশ ক্লাসিক একটা লেসন বলা যায়। একদম। গল্পের নাম মাটির প্রদীপ ও ঝড়ের রাত, ইংরেজিতে যাকে বলা হচ্ছে দ্য পটার্স ল্যাম্প, রেজিলিয়েন্স অ্যাগেন্স্ট দ্য স্টর্ম। আজকের আলোচনার মূল মিশনটা একটু ক্লিয়ার করি। রাইট, সেটা দরকার। একজন বৃদ্ধ কুমোর, তার নাতি আর একটা সাধারণ মাটির প্রদীপের এই গল্পটাকে আমরা আজ ব্যবচ্ছেদ করব। মানে এটা থেকে আধুনিক জীবনে টিকে থাকা লড়াইয়ের কিছু বাস্তব কৌশল কি যেন বলে ডিকোড করার চেষ্টা করব। ডিকোড করা, হ্যাঁ, কারণ এটা শুধু একটা রূপকথা বা গল্প নয়, এর ভেতরে দারুণ কিছু সাইকোলজিক্যাল ব্যাপার আছে। ঠিক বলেছেন। আমরা শুধু গল্পের ভেতরে আটকে থাকব না, বরং এই রূপকটা কিভাবে আমাদের বর্তমান কেরিয়ার, মানসিক স্বাস্থ্য বা ধরুন এই যে অনিশ্চিত একটা ভবিষ্যৎ তার সাথে সরাসরি কিভাবে যুক্ত সেই মনস্তত্ত্বটা বোঝার চেষ্টা করব। একদম, কারণ অনিশ্চয়তা তো এখন আমাদের জীবনের একটা বড় অংশ। হ্যাঁ, একটু ভেবে দেখলে বোঝা যায় আমাদের আধুনিক জীবনটা অনেকটা একটা বিশাল তাসের ঘর বানানোর মতো, তাই না? তাসের ঘর, দারুণ একটা তুলনা। মানে আমরা বছরের পর বছর ধরে অত্যন্ত সাবধানে একটা একটা করে তাস সাজাই। আমাদের পড়াশোনা, হ্যাঁ, তারপর কেরিয়ারের সিঁড়ি। রাইট, কেরিয়ার, ব্যাংক ব্যালেন্স, সম্পর্ক সব কিছু মিলিয়ে একটা নিখুঁত কাঠামো দাঁড় করাই। কিন্তু সমস্যা হলো এই পুরো তাসের ঘরটা আসলে খোলা আকাশের নিচে রাখা। আর যে কোনো সময় বাতাস আসতে পারে। ঠিক তাই, চারপাশের পরিবেশ যে কোনো মুহূর্তে বদলে যেতে পারে। হঠাৎ একটা অর্থনৈতিক মন্দা, কোনো বৈশ্বিক মহামারী, বা ধরুন হুট করে একটা ছাঁটাইয়ের নোটিশ। একদম এরকম অপ্রত্যাশিত কোনো ঝড় এসে পুরো কাঠামোটাকেই তো নিমেষে ধসিয়ে দিতে পারে। তো প্রতিদিনের এই অনিশ্চয়তার মাঝে আমরা কি শুধু ঝড়ের বিরুদ্ধে অভিযোগ করেই কাটাবো, নাকি এই পরিবর্তনশীল পৃথিবীতে টিকে থাকার কোনো হিডেন মেকানিজম বা কৌশল আসলেই আছে? এই প্রশ্নটাই আসলে আমাদের আজকের আলোচনার একদম কোর বা মূল ভিত্তি। কারণ অনিশ্চয়তা কোনো সাময়িক সমস্যা নয়। না, এটা তো সবসময়ই থাকে। ঠিক, এটা আমাদের জীবনের সবচেয়ে বড় ধ্রুবক। আমরা যতই নিখুঁতভাবে জীবনকে ছকে বাঁধার চেষ্টা করি না কেন, বাইরের পরিস্থিতি কখনো আমাদের পুরোপুরি নিয়ন্ত্রণে থাকে না। একদম আমাদের হাতের বাইরে। আর এই যে একটা নিয়ন্ত্রণহীনতার অনুভূতি, এটা থেকেই কিন্তু আমাদের ভেতরে এক ধরনের দীর্ঘস্থায়ী উদ্বেগ তৈরি হয়, মানে অ্যাংজাইটি তৈরি হয়। হ্যাঁ, সারাক্ষণ একটা ভয় কাজ করে। রাইট, এই গল্পটা ঠিক এই জায়গাটিতেই আঘাত করে। এটি আমাদের সমস্যা থেকে পালানোর কোনো মিথ্যা আশ্বাস দেয় না। মানে এমন বলে না যে ম্যাজিকের মতো সব ঠিক হয়ে যাবে। না, একদমই না। বরং সমস্যার সাথে খাপ খাইয়ে নেওয়ার একটা ইঞ্জিনিয়ারিং বা গাঠনিক কৌশল শেখায়। দারুণ। তাহলে চলুন গল্পের সেই সেটিং বা প্রেক্ষাপটে একটি ফিরে যাই। হ্যাঁ, চলুন শুরু করা যাক। গল্পটা শুরু হচ্ছে এক গ্রামে বসবাসকারী একজন বৃদ্ধ কুমোর এবং তার ছোট নাতি আকাশকে দিয়ে। এই বৃদ্ধ কুমোর অত্যন্ত যত্ন নিয়ে প্রচুর সময় আর মনোযোগ দিয়ে নিখুঁত কিছু মাটির প্রদীপ তৈরি করছিলেন। মানে উনি প্রসেসটার উপর ফোকাস করছিলেন। একদম, মাটি মাখানো থেকে শুরু করে প্রদীপের আকার দেয়া পর্যন্ত প্রতিটি ধাপে উনি অদ্ভুত রকম সময় নিচ্ছিলেন। তো তার নাতি আকাশ প্রতিদিন অবাক হয়ে এটা দেখত। স্বাভাবিক, বাচ্চাদের তো কিউরিসিটি থাকেই। হ্যাঁ, তো একদিন আকাশ খুব বাস্তবসম্মত একটা প্রশ্ন করে বসল। তার কথা হলো, এই যে প্রদীপ, এটা তো সামান্য একটা মাটির টুকরো। খুব ঠুনকো একটা জিনিস। রাইট, হাত থেকে পড়লে ভেঙে যাবে অথবা তেল ফুরিয়ে গেলে এর আর কোনো কাজই থাকবে না। তো যে জিনিসটা এত ঠুনকো, এত ভঙ্গুর, তার পেছনে এত সময় আর পরিশ্রম দেওয়ার যৌক্তিকতা কি? আকাশের দৃষ্টিকোণটা কিন্তু খুব নিখুঁতভাবে আমাদের বর্তমান সমাজের মানসিকতাকে তুলে ধরে। কিভাবে একটু বুঝিয়ে বলবেন? মানে ধরুন, সে শুধু বাইরের ভঙ্গুরতাটা দেখতে পাচ্ছে। তার হিসেবে যে জিনিসের গ্যারেন্টি নেই বা স্থায়িত্ব কম, তার পেছনে এত নিখুঁত মনোযোগ দেওয়ার মানে হল স্রেফ সময়ের অপচয়। হ্যাঁ, মানে আউটপুটটা কি আসবে সেটা নিয়ে সে বেশি চিন্তিত। ঠিক, সে ফলাফল বা আউটকামের ওপর ফোকাস করছে, প্রসেস বা প্রক্রিয়ার ওপর নয়। একদম ঠিক বলেছেন। সত্যি বলতে, আমি যদি আকাশের জায়গায় থাকতাম, আমার মনেও ঠিক একই প্রশ্ন আসতো। তাই নাকি? হ্যাঁ, মানে এই প্রশ্নটা তো আজকের দিনে আরও বেশি প্রাসঙ্গিক। একটু আমাদের বর্তমান যুগের প্রেক্ষাপটে চিন্তা করে দেখুন তো। আচ্ছা, বলুন। আমরা এমন এক পৃথিবীতে বাস করছি যেখানে সব কিছু চোখের পলকে বদলে যাচ্ছে। ধরুন, কেউ একজন বছরের পর বছর সময় দিয়ে কোনো একটা নির্দিষ্ট স্কিল বা দক্ষতায় নিখুঁত হওয়ার চেষ্টা করছে। অনেক সময় নিয়ে শিখছে।
সে হয়তো অনেক সময় নিয়ে কোডিং শিখল বা গ্রাফিক্স ডিজাইনিংয়ে মাস্টার হলো, কিন্তু আগামীকার হয়তো এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলে এলো। রাইট, এআই এর নতুন কোনো ভার্সন চলে এলো যেটা ওই কাজটা কয়েক সেকেন্ডে করে দিতে পারে। একদম বাস্তব একটা ভয়। কোনো দামই রইল না। তাহলে এই পরিস্থিতিতে যে কেরিয়ার বা দক্ষতা চোখের পলকে মূল্যহীন হয়ে যেতে পারে, তার পেছনে বছরের পর বছর ওই কুমোরের মতো নিখুঁত হওয়ার চেষ্টা করাটা কি আসলেই বোকামি নয়? আপনার এই তুলনাটা চমৎকার এবং এটা আমাদের খুব গভীরে চিন্তা করতে বাধ্য করে। কারণ লজিক্যালি তো এটাই মনে হয়। হ্যাঁ, কিন্তু এই প্রশ্নের উত্তরে দাদু কিন্তু কোনো তাত্ত্বিক বা দার্শনিক বক্তব্য দেননি। মানে উনি কোনো লেকচার দেননি? না, তিনি আকাশকে কোনো নীতিবাক্য শোনাননি। তিনি খুব শান্তভাবে বলেছিলেন, আজ রাতে যখন বড় ঝড় আসবে তখন উত্তরটা পেয়ে যাবি। বাহ, বেশ রহস্যময় একটা উত্তর। একদম। এই কথাটার ভেতরে খুব গভীর একটা মনস্তাত্ত্বিক ব্যাপার আছে। দাদু বুঝতে পেরেছিলেন যে প্রকৃত জ্ঞান বা সত্য কেবল যুক্তিতে বোঝানো যায় না। সেটা বাস্তবে পরীক্ষিত হতে হয়। ঠিক তাই, যতক্ষণ না একটা কাঠামো বা একটা স্কিল কোনো তীব্র সংকটের মুখোমুখি হচ্ছে, ততক্ষণ তার আসল শক্তিটা বোঝা যায় না। মানে যতক্ষণ না ঝড় আসছে ততক্ষণ প্রদীপের আসল কাজটা বোঝা যাবে না। রাইট। দাদু আকাশকে এমন একটা অভিজ্ঞতার জন্য প্রস্তুত করছিলেন যেখানে সে নিজের চোখেই দেখতে পাবে যে দৃশ্যমান ভঙ্গুরতার আড়ালে কী ধরনের শক্তি লুকিয়ে থাকতে পারে। আর সেই অভিজ্ঞতাটা সত্যি খুব চরম ছিল গল্পের ভেতর। সেদিন রাতে সত্যি প্রবল এক ঝড় শুরু হলো। হ্যাঁ, একদম কালবৈশাখীর মতো অবস্থা। বাতাস এত তীব্র ছিল যে পুরো গ্রামের সবার ঘরের বাতি নিভে গেল, চারদিকে ঘুটঘুটে অন্ধকার। আচ্ছা। কিন্তু আকাশ অবাক হয়ে দেখল দাদুর তৈরি করা সেই বিশেষ প্রদীপটি জানালার ধারে ঠিকই জ্বলছে। মানে নেভেনি? না, নেভেনি। বাইরে প্রবল ঝড়ো হাওয়া বইছে, বৃষ্টির ঝাপটা আসছে, কিন্তু প্রদীপের শিখা জ্বলছে তো জ্বলছেই। এর পেছনের কারণটা কি ছিল গল্পে? এর কারণ হিসাবে গল্পে বলা হচ্ছে, দাদু প্রদীপটির গঠন এমনভাবেই তৈরি করেছিলেন, মানে তার চারপাশের মাটির দেয়াল এতটাই মজবুত আর একটু ভিন্ন আকৃতির করেছিলেন যে বাইরের বাতাস সরাসরি প্রদীপের ভেতরের শিখায় আঘাত করতেই পারছিল না। ও আচ্ছা। এখানে প্রদীপের এই ভৌত গঠন বা আর্কিটেকচারটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। হ্যাঁ, মানে ডিজাইনটাই আসল। দাদু প্রদীপটিকে কেবল দেখতে সুন্দর করার জন্য সময় ব্যয় করেননি, তিনি এর গঠনগত দিকের ওপর জোর দিয়েছিলেন। তিনি জানতেন যে ঝড় আসবেই। আর ঝড়ের বাতাসকে তো তিনি আটকাতে পারবেন না। একদমই না। তাই তিনি বাতাসকে আটকানোর বৃথা চেষ্টাও করেননি। তিনি প্রদীপের গঠনটাকে এমনভাবে তৈরি করেছেন যেন সেটা বাতাসের প্রভাবকে পাশ কাটিয়ে ভেতরের শিখাটাকে বাঁচিয়ে রাখতে পারে। ঠিক তাই। এখানে আমার মাথায় দারুণ একটা অ্যানালজি বা তুলনা আসছে। আমি এই জায়গাটাকে আমাদের আধুনিক জীবনের একটা টেকনিক্যাল বিষয়ের সাথে মেলাতে চাই। বলুন তো শুনি, টেকনিক্যাল বিষয়টা কি? আমার মনে হচ্ছে এই প্রদীপের গঠনটাকে আমরা একটা সার্ভারের সাইবার সিকিউরিটি ফায়ারওয়ালের সাথে তুলনা করতে পারি। ফায়ারওয়াল? দারুণ তো। কিভাবে? ধরুন একটা ওয়েবসাইটের সার্ভারে হ্যাকাররা ডিডস অ্যাট্যাক, মানে ডিনায়াল অফ সার্ভিস অ্যাট্যাক করার চেষ্টা করছে। হ্যাঁ, প্রচুর ফেক ট্রাফিক পাঠিয়ে সার্ভার ডাউন করে দেওয়ার চেষ্টা। রাইট। এখন সারা বিশ্ব থেকে আসা এই ক্ষতিকর ডেটাকে, যেটাকে আমরা ওই গল্পের ঝড়ো বাতাস বলতে পারি, পুরোপুরি বন্ধ করা তো কোনো সিস্টেম অ্যাডমিনের হাতে নেই। না, সেটা তো কন্ট্রোলের বাইরে। কিন্তু সার্ভারের ফায়ারওয়াল কতটা শক্তিশালী হবে বা ওই ক্ষতিকর ট্রাফিকগুলোকে কিভাবে রিডাইরেক্ট করে মূল সার্ভারকে সুরক্ষিত রাখা হবে, সেটা তো সিস্টেমের ভেতরেই ডিলাইন করা যায়, তাই না? একদম যায়। তো দাদুর প্রদীপের ওই মাটির দেয়ালটাই কি সেই ফায়ারওয়াল নয়? খুব প্রাসঙ্গিক একটা উদাহরণ টেনেছেন। ফায়ারওয়াল যেমন ক্ষতিকর ট্রাফিককে ফিল্টার করে সিস্টেমের কোর বা মূল অংশটিকে সচল রাখে, ঠিক তেমনি প্রদীপের কাঠামোটি বাইরের ঝাপটাকে প্রতিহত করে ভেতরের আলোটিকে বাঁচিয়ে রাখছে। ব্যাপারটা ভাবতেই অবাক লাগে। হ্যাঁ, আর এটা যদি আমরা বৃহত্তর প্রেক্ষাপটে দেখি, এটি আমাদের জীবনের একটি বড় শিক্ষা দেয়। আমরা অনেক সময় বাইরের পরিস্থিতির সাথে যুদ্ধ করে জিততে চাই। হ্যাঁ, আমরা চাই সব আমাদের মন মতো হোক। আমরা চাই অর্থনীতি আমাদের পক্ষে থাকুক, বসের মেজাজ ভালো থাকুক বা বাজার স্থিতিশীল থাকুক। কিন্তু এগুলো তো বাতাসের মতো। একদম বাতাসের মতো, যা আমাদের নিয়ন্ত্রণে নেই।
এখানে আসল কৌশলটি হল নিজের ভেতরের কাঠামোকে এমনভাবে গড়ে তোলা যেন বাইরের নেতিবাচক প্রভাবগুলো ভেতরের চালিকা শক্তিকে স্পর্শ করতে না পারে। রাইট, কোর ড্রাইভটাকে বাঁচিয়ে রাখা। কিন্তু একটু দাঁড়ান, এই জায়গাটাতে আমার একটা বড় খটকা লাগছে। খটকা কি বিষয়? আপনি ফায়ারওয়ালের কথা বলছেন বা দাদুর ওই প্রদীপের দেয়ালের কথা বলছেন। এখন প্রদীপের চারপাশের মাটির দেয়াল যদি আপনি বাতাস আটকানোর জন্য অনেক উঁচু আর মোটা করে দেন, হ্যাঁ, তাহলে তো সেই দেয়াল আলোটাকেও বাইরে বের হতে বাধা দেবে। মাটি তো আর স্বচ্ছ কাঁচ নয় যে এর ভেতর দিয়ে আলো পার হয়ে যাবে। খুব ভালো একটা পয়েন্ট তুলেছেন। তাহলে কি আমরা বাইরের আঘাত থেকে বাঁচার জন্য নিজেদের চারপাশে এমন বিশাল দেয়াল তুলে দিচ্ছি, যার কারণে আমরা পুরোপুরি আইসোলেটেড বা বিচ্ছিন্ন হয়ে পড়ছি? মানে দুনিয়া থেকে আলাদা হয়ে যাওয়া? হ্যাঁ, শুধু টিকে থাকার জন্য আমরা যদি নিজেদের গুটিয়ে নিই, তাহলে আমাদের ভেতরের সম্ভাবনাগুলো বা আলোটা বাইরের দুনিয়ায় কিভাবে ছড়াবে? টিকে থাকার এই মরিয়া চেষ্টায় আমরা কি নিজেদের একটা অন্ধকূপে বন্দী করে ফেলছি না? আপনার এই প্রশ্নটা অত্যন্ত তীক্ষ্ণ এবং এটি আলোচনার মোড় ঘুরিয়ে দেওয়ার মতো একটা পয়েন্ট। কারণ প্রোটেকশন তো আইসোলেশনও তৈরি করতে পারে। ঠিক, আমরা যদি শুধু আত্মরক্ষার জন্য চারদিকে দেয়াল তুলে দিই, তবে আমরা সত্যিই বিচ্ছিন্ন হয়ে পড়ব। কিন্তু দাদুর প্রদীপের নকশাটি ভালোভাবে খেয়াল করলে দেখবেন নকশায় কি ছিল? তিনি পুরো প্রদীপটিকে কোনো গম্বুজের মতো ঢেকে দেননি। ও আচ্ছা। মাটির দেয়ালটি এমন একটি নির্দিষ্ট উচ্চতা এবং কোণে তৈরি করা হয়েছিল যা অনুভূমিকভাবে আসা ঝাপটা বাতাসকে আটকে দেয় ঠিকই, কিন্তু ওপরের খোলা অংশ দিয়ে আলো ঠিকই সারা ঘরে ছড়িয়ে পড়তে পারে। তার মানে ওপর দিকটা খোলা ছিল। একদম। মনস্তাত্ত্বিক দিক থেকে দেখলে এটাকে আমরা বলতে পারি সঠিক বাউন্ডারি বা সীমানা নির্ধারণ করা। বাউন্ডারি বিষয়টা একটু পরিষ্কার করবেন। এটা বাস্তবে কিভাবে কাজ করে? ধরুন আপনি এমন একটি কর্মক্ষেত্রে আছেন যেখানে প্রচুর নেতিবাচকতা বা পলিটিক্স চলে। হ্যাঁ, কর্পোরেট দুনিয়ায় এটা খুব কমন। এখন আপনি যদি সেখানে নিজেকে পুরোপুরি গুটিয়ে নেন এবং কারোর সাথে কথা না বলেন, তবে সেটা হবে আপনার বলা ওই অন্ধকূপে বন্দী হয়ে যাওয়ার মতো। তখন তো আমি কোনো ইম্প্যাক্ট তৈরি করতে পারবো না। রাইট, আলো ছড়াতে পারবেন না। অন্যদিকে আপনি যদি সবার সব কথায় রিয়্যাক্ট করেন, সব পলিটিক্সে জড়ান, তাহলে তো ঝড়ে বাতাসে আমি নিভে যাব। একদম তাই। এখানে বাউন্ডারি বা সীমানা তৈরি করার অর্থ হল এমন একটি মানসিক ফিল্টার তৈরি করা যেখানে আপনি বুঝতে পারেন কোন সমালোচনা বা নেতিবাচকতা আপনার গ্রহণ করা উচিত আর কোনটি পাশ কাটিয়ে যাওয়া উচিত। মানে কোনটা আমাকে আঘাত করবে আর কোনটা করবে না, সেটা ডিসাইড করা। হ্যাঁ, আপনি বাইরের পৃথিবীর সাথে যুক্ত থাকবেন, নিজের কাজ দিয়ে ইম্প্যাক্ট তৈরি করবেন বা আলো ছড়াবেন, কিন্তু বাইরের বিষাক্ত পরিবেশ যেন আপনার ভেতরের কাজ করার ইচ্ছাশক্তি বা ড্রাইভকে নিভিয়ে দিতে না পারে, সেদিকে লক্ষ্য রাখবেন। দারুণ। এটাই হলো সেই মাটির দেয়ালের প্রকৃত কাজ। ঠিক তাই। বুঝলাম। তার মানে এটা দুনিয়া থেকে লুকিয়ে থাকা নয়, বরং ফিল্টার করা। হ্যাঁ, স্মার্টলি ফিল্টার করা। তো এই যে বাউন্ডারি বা ভেতরের কাঠামো তৈরি করার কথা আমরা বলছি, এটা তো একদিনে হয় না। না, এটা বেশ সময় সাপেক্ষ। তাহলে আমরা আমাদের নিজেদের জীবনে এই গল্পের শিক্ষাগুলো কিভাবে প্রয়োগ করতে পারি? মানে কোথা থেকে আমাদের শুরু করা উচিত? এই গল্পের ভেতরের মনস্তত্ত্বটাকে বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই যে দাদু মূলত নিজের নিয়ন্ত্রণের ভেতরে থাকা বিষয়গুলোর ওপর সবচেয়ে বেশি জোর দিয়েছিলেন। মানে উনি মাটি মাখানো আর প্রদীপ বানানোর দিকে ফোকাস করেছিলেন। রাইট। তিনি জানতেন ঝড় আসবে, কিন্তু তিনি ঝড়ের জন্য বসে না থেকে প্রদীপটা বানানোর সময় প্রতিটি মাটির স্তরে মনোযোগ দিচ্ছিলেন। এখান থেকে আমরা প্রথম যে বিষয়টির উপর কাজ করতে পারি তা হল নিজেকে ভেতর থেকে প্রস্তুত করা। প্রস্তুতিটা আসলে কি রকম হবে? আমরা অনেক সময় সুযোগ না পাওয়ার জন্য বা পরিস্থিতি খারাপ হওয়ার জন্য অভিযোগ করি, কিন্তু আমাদের কি নিজেদের প্রশ্ন করা উচিত নয় যে যদি কালই সুযোগটা আসে তবে আমরা কি সেটার জন্য প্রস্তুত? খুব সত্যি কথা। আমরা কি আসলে সাফল্যের যোগ্য হয়েছে কিনা, সেটাই বড় প্রশ্ন। দাদু যদি আগে থেকেই প্রদীপটি মজবুত করে না বানাতেন তবে ঝড়ের রাতে আলো পাওয়ার কোনো সুযোগই ছিল না। ভিত্তি মজবুত করাটাই হলো আসল কাজ। এই প্রস্তুতির বিষয়টা খুব ভালোভাবে বুঝলাম, কিন্তু এখানে আমার আবার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, বলুন। দাদু তো অনেক সময় নিয়ে অনেক ধৈর্য ধরে একটা প্রদীপ বানাতেন। প্রচুর সময় নিতেন উনি। কিন্তু আমরা এখন বাস করছি ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন বা তাৎক্ষণিক প্রাপ্তির এক যুগে। হ্যাঁ, সব এখনই চাই আমাদের। আমরা সোশ্যাল মিডিয়ার স্ক্রোল করলেই দেখছি কেউ একজন হুট করে ভাইরাল হয়ে যাচ্ছে, কেউ ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করে রাতারাতি কোটিপতি হয়ে যাচ্ছে, বা খুব কম বয়সেই বড় কোনো সাফল্য পেয়ে যাচ্ছে। একদম
চারদিকে যখন রাতারাতি সফল হওয়ার এত এত উদাহরণ, এই তীব্র গতির পৃথিবীতে বসে একজন মানুষ কিভাবে মাসের পর মাস ধৈর্য ধরে একটা ছোট স্কিলের উপর কাজ করবে? ফ্রাস্ট্রেশন চলে আসাটা খুব স্বাভাবিক। তার মোটিভেশন তো 2 দিন পরেই শূন্যের কোঠায় নেমে যাবে। এই প্রতিদিন একটু একটু করে উন্নতি করা বা ছোট ছোট অভ্যাসের দিকে নজর দেওয়া, এটা কি আধুনিক যুগে একটু বেশি আদর্শবাদী বা অবাস্তব শোনাচ্ছে না? আপনার এই অবজারভেশনটা খুব রিয়েলিস্টিক। মনে হওয়াটা স্বাভাবিক যে এটা অবাস্তব। কিন্তু একটু গভীরভাবে চিন্তা করলে দেখবেন, এই যে রাতারাতি সাফল্যের কথা আমরা শুনি, হ্যাঁ, এর বেশিরভাগ চিত্রই আসলে একটা ইলিউশন বা বিভ্রম। বিভ্রম। কেন বলছেন এটা? নিউরোবায়োলজি বা আমাদের মস্তিষ্কের গঠন অনুযায়ী দেখলে, যখন আমরা দ্রুত কোনো সাফল্য পাই বা ভাইরাল হই, তখন আমাদের মস্তিষ্কে প্রচুর পরিমাণে ডোপামিন রিলিজ হয়। একটা হাই ফিলিং হয়। ঠিক। কিন্তু যদি আমাদের ভিত্তি বা ওই প্রদীপের দেয়াল শক্ত না থাকে, তবে ওই হঠাৎ পাওয়া মনোযোগ বা অর্থ ধরে রাখার মতো মানসিক ধারণ ক্ষমতা আমাদের থাকে না। ও, বুঝতে পারছি। অনেক লটারি বিজয়ীর ক্ষেত্রে দেখা যায় তারা কয়েক বছরের মধ্যেই আবার আগের অবস্থায় ফিরে যায়। হ্যাঁ, এটা অনেক খবরেই দেখেছি। কারণ তাদের সেই অর্থ ধরে রাখার কাঠামোটা তৈরি হয়নি। তার মানে আপনি বলতে চাইছেন যে এই যে প্রতিদিন একটু একটু করে উন্নতি করা বা ছোট ছোট মাইক্রো হ্যাবিটের অনুশীলন করা, এটা শুধু একটা কাজ শেখা নয়? না, এটা আসলে ওই ধারণ ক্ষমতাটা তৈরি করার প্রক্রিয়া। ওয়াও, এটা তো আগে কখনো এভাবে ভাবিনি। আপনি যখন প্রতিদিন আপনার কাজের উপর ফোকাস করছেন, তখন আপনি শুধু স্কিল ডেভেলপ করছেন না, আপনি ব্যর্থতা, বিরক্তি এবং একঘেয়েমি সহ্য করার মানসিকতাও তৈরি করছেন। মানে নিজেকে ভেতর থেকে শক্ত করা। একদম। এই প্রক্রিয়ায় আপনার মস্তিষ্ক ফলাফলের উপর থেকে মনোযোগ সরিয়ে প্রক্রিয়ার উপর আনন্দ পেতে শুরু করে। প্রসেসটাকে এনজয় করা শুরু করে। রাইট। যখন চারপাশে সবাই রাতারাতি সফল হওয়ার জন্য শর্টকাট খুঁজছে এবং ব্যর্থ হয়ে হতাশ হচ্ছে, তখন যিনি প্রতিদিন নিজের কাজে সামান্য হলেও মনোযোগ দিচ্ছেন, তিনি আসলে একটা গভীর শেকড় তৈরি করছেন। কুমোরের ওই নিখুঁত প্রদীপ তৈরির ধীর প্রক্রিয়াটি তাহলে সেই অদৃশ্য এবং দীর্ঘমেয়াদী পরিশ্রমেরই প্রতীক। ঠিক তাই। এটা সত্যিই একটা দারুণ পার্সপেক্টিভ। আমরা অনেক সময় ভাবি উইল পাওয়ার বা ইচ্ছাশক্তি হলো ম্যাজিকের মতো কিছু একটা। মনে হয় যেন আপনা আপনি মানুষের ভেতর থাকে, তাই না? হ্যাঁ, কিন্তু আপনার কথা শুনে মনে হচ্ছে ইচ্ছাশক্তিটা আসলে এই প্রতিদিনের ছোট ছোট প্রস্তুতিরই একটা বাই প্রোডাক্ট বা ফসল। একদম বৈজ্ঞানিক সত্য এটা। পরিস্থিতি যত কঠিনই হোক না কেন, ভেতরের শিখাটা যে নিভবে না, এই বিশ্বাসটা তো আর আকাশ থেকে পড়ে না। না, এটা তৈরি করতে হয়। কারণ উইল পাওয়ার বা ইচ্ছাশক্তি কোনো অসীম সম্পদ নয়। এটারও লিমিটেশন আছে। অবশ্যই, এটি লিমিটেড। আপনি যদি ঝড়ের সাথে লড়াই করে আপনার শক্তি ক্ষয় করেন, তবে আপনার উইল পাওয়ার খুব দ্রুত শেষ হয়ে যাবে। মানে সারাক্ষণ শুধু সারভাইভ করার চেষ্টা করলে এনার্জি ড্রেন হয়। রাইট। কিন্তু আপনি যদি আগে থেকে আপনার কাঠামো বা প্রদীপের দেওয়াল মজবুত করে রাখেন, তবে ঝড়ের সময় আপনার ভেতরের ইচ্ছাশক্তিকে সুরক্ষিত রাখা অনেক সহজ হয়ে যায়। দেয়ালটাই তখন গার্ড হিসেবে কাজ করে। হ্যাঁ, তখন বাইরের ঝড় আপনাকে আর ততটা ভয় দেখাতে পারে না, কারণ আপনি জানেন আপনার ভেতরের প্রতিরক্ষা ব্যবস্থা কতটা শক্তিশালী। চমৎকার। এই পুরো আলোচনা থেকে আমরা দেখতে পাচ্ছি যে সামান্য একটি মাটির প্রদীপের গল্প কিভাবে আমাদের মনস্তত্ত্ব এবং টিকে থাকার লড়াইয়ের একটা অসাধারণ ব্লুপ্রিন্ট দিতে পারে। একটা পারফেক্ট গাইডলাইন। একদম। আমরা যখন নিজেদের পেশাগত জীবন, সম্পর্ক বা ব্যক্তিগত বিকাশের দিকে তাকাবো, তখন এই বিষয়টা খুব পরিষ্কার হয়ে যায়। আমরা হয়তো আমাদের জীবনের তাসের ঘরটাকে পুরোপুরি নিরাপদ রাখতে পারবো না। বাতাস তো আসবেই। হ্যাঁ, বাতাস আসবেই। কিন্তু আমরা যদি তাসের বদলে ইট দিয়ে, মানে মজবুত চরিত্র এবং দক্ষতা দিয়ে আমাদের জীবনের কাঠামো তৈরি করি, তবে ওই একই বাতাস আমাদের ধ্বংস করার বদলে হয়তো আমাদের ঘরের ভেতরের গুমোট ভাবটাকে দূর করে দিয়ে যাবে। দারুণ একটা সারমর্ম টেনেছেন। জীবনের ঝড়গুলোকে শত্রুর বদলে এক ধরনের পরীক্ষক হিসাবে দেখাই হলো আসল মানসিক পরিবর্তন। একদম ঠিক। তবে আজকের এই ডিপ ডাইভ শেষ করার আগে এই পুরো বিষয়টির উপর ভিত্তি করে আমি আমাদের শ্রোতাদের জন্য একটা নতুন চিন্তার খোরাক রেখে যেতে চাই। আচ্ছা, কি সেটা? গল্পে আমরা দেখেছি বাইরের ঝড় থেকে ভেতরের শিখাকে বাঁচাতে দাদু শক্ত দেয়াল তৈরি করেছিলেন এবং ঝড়ের রাতে সেই দেয়ালটাই প্রদীপ্তিকে বাঁচিয়েছিল। হ্যাঁ, দেয়ালটা ক্রুশিয়াল ছিল। কিন্তু একটু অন্যভাবে ভেবে দেখুন তো, সারা রাত ঝড় চলল, কিন্তু একসময় তো সকাল হবে।
ঝড় তো আর চিরকাল থাকে না। রাইট, বাতাস থেমে যাবে, চারপাশ আবার শান্ত হয়ে আসবে। তখন ওই উঁচু দেয়ালওয়ালা প্রদীপটার কি হবে? হ্যাঁ, ইন্টারেস্টিং পয়েন্ট। যখন জীবনের বড় ঝড়গুলো থেমে যায় এবং কোনো বিপদ থাকে না, তখনও যদি আমরা আত্মরক্ষার জন্য তৈরি করা ওই একই দেয়ালগুলো আঁকড়ে ধরে বসে থাকি, হ্যাঁ, তাহলে তো বিপদ। তাহলে কি সেগুলোই আমাদের বৃহত্তর পৃথিবীর সাথে যুক্ত হওয়ার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াবে না? এটি সত্যিই গভীর একটি দর্শন। প্রতিরক্ষার দেয়াল কখনো কখনো কারাগারও হয়ে উঠতে পারে। ঠিক এটাই আমার পয়েন্ট। ঝড়ের জন্য প্রস্তুত হওয়া, নিজেকে সুরক্ষিত রাখা যেমন জরুরি, ঝড় থেমে যাওয়ার পর সেই দেয়াল ভাঙাও জরুরি। একদম পরিস্থিতি বুঝে সেই আত্মরক্ষার দেয়াল ভেঙে পুনরায় উন্মুক্ত হওয়া কি সমান জরুরি নয়? কারণ সারা জীবন যদি আমরা ঝড়ের ভয়ে দেয়ালের পেছনেই লুকিয়ে থাকি, তবে তো শান্ত বিকেলের মৃদুমন্দ বাতাসটাও আমরা উপভোগ করতে পারব না। অসাধারণ একটা থট। আজ এই প্রশ্নটি নিয়েই আমরা আমাদের আলোচনা শেষ করছি। সবাই বিষয়টা নিয়ে ভাববেন। আমাদের এই সোর্স ম্যাটেরিয়ালের বিশ্লেষণ আজকে এখানেই সমাপ্ত। পরের কোনো পর্বে আবার কথা হবে নতুন কোনো আকর্ষণীয় বিষয় নিয়ে। ভালো থাকবেন।